ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন একটি ক্লাস, সেই নতুন ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর যে বাংলা বিষয়, সেই নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের নবম শ্রেণীর প্রথম ভিডিও। এই ভিডিও তোমরা অবশ্যই একবার দেখো, আর দেখে তোমরা জানাবে ভিডিও কেমন হয়েছে। আর বাংলা বিষয়ে সমস্ত ক্লাস, টেক্সট, ব্যাকরণ সমাধান পাওয়ার জন্য এই ক্লাসের সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো এবং বেল আইকন ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর ক্লাসের যে ধীবর বৃত্তান্ত নাটক, সেই ধীবর বৃত্তান্ত নাটক নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে নিই। আজকের আলোচনা হচ্ছে ধীবর বৃত্তান্ত, কালিদাসের লেখা। ধীবর বৃত্তান্ত নাটক শুরু করার আগে আমরা প্রথমে জেনে নেব এই ধীবর বৃত্তান্ত কার লেখা। ধীবর বৃত্তান্ত কার লেখা? ধীবর বৃত্তান্ত হচ্ছে কালিদাসের লেখা। এবার এই ধীবর বৃত্তান্ত নাটকটি শুরু করার আগে প্রথমে নাটকের পূর্বসূত্র হিসেবে একটা আমরা গল্প জানবো। সেই গল্পটা মন দিয়ে শোনার চেষ্টা করবে। গল্পটি হচ্ছে যে একটি ঋষি ছিল, সেই ঋষি হচ্ছে বিশ্বামিত্র। সেই ঋষি বিশ্বামিত্র ধ্যানে মগ্ন ছিলেন এবং দেবরাজ ইন্দ্র দেখেন সেই ঋষি বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করাতে হবে। তার জন্য দেবরাজ ইন্দ্র স্বর্গের অপ্সরা মেনকাকে বলেন যে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করাতে হবে। দেবরাজ ইন্দ্রের কথা মতো মেনকা ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করায় এবং তাতে সফল হয়। যেই ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ হয়, তখন ঋষি বিশ্বামিত্র সামনে মেনকাকে দেখতে পেয়ে তার রূপ লাবণ্যে মোহিত হয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এইভাবে দীর্ঘকাল সময় অতিবাহিত হওয়ার পর ঋষি বিশ্বামিত্র ঔরসে মেনকার গর্ভবতী হয়। এরপর তাদের মিলনের ফলে একটি শিশু কন্যার জন্ম হয়। সেই শিশু কন্যাকে ঋষি বিশ্বামিত্র গ্রহণ করতে আপত্তি করেন, কারণ শিশু কন্যাকে তিনি গ্রহণ করেন তাহলে তিনি যে যে সমস্ত তপস্যার দ্বারা অর্জিত পুণ্যফল অর্জন করেছেন, সেই সমস্ত পুণ্যফল তার নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষয়ে যেতে পারে। এই ভয়ে ঋষি বিশ্বামিত্র শিশু কন্যাকে গ্রহণ করেন না। এই কথা শোনার পর মেনকা সেই শিশু কন্যাকে বনে ফেলে চলে যান। এরপর শিশুকন্যাকে যখন বনে ফেলে চলে যান, তখন শিশুকন্যা বনে একা পড়ে থাকে। ওই ওই পরিস্থিতিতে কিছু পাখি ওই পরিস্থিতিতে কিছু পাখি সেই শিশুকন্যাকে ঘিরে রাখে, কারণ তাই পাখিরা সেই শিশুকন্যাকে রক্ষা করে। এরপর যখন ওই বন থেকে ঋষি কর্ণ যখন নিজের আশ্রম বা নিজের কুটিরের দিকে ফিরে, তখন সেই শিশুকন্যাকে দেখতে পায়। যে কি দেখতে পাচ্ছে? যে কিছু পাখি পরিবৃত্ত অবস্থায় শিশুকন্যাকে ঘিরে রেখেছে। তারপর সেই ঋষিকর্ণ সেই শিশুকন্যাটির কাছে যায়, তাকে পক্ষী পরিবৃত্ত অবস্থায় শিশুকন্যাকে উদ্ধার করে। এইভাবে ঋষিকর্ণ ওই শিশুকন্যার নামকরণ করেন শকুন্তলা। কারণ শকুন্ত শব্দের অর্থ হচ্ছে পক্ষী। শকুন্ত শব্দের অর্থ কি? শকুন্ত শব্দের অর্থ হচ্ছে পক্ষী পরিবৃত্ত অবস্থায় কুড়িয়ে পান। তাই শকুন্ত থেকে শকুন্তলার নামকরণ হয়েছে। এরপর ঋষি কর্ণের কাছে শকুন্তলা বড় হন। এরপর রাজা দুষ্মন্ত হরিণ শিকার করতে আসেন। তো হরিণ শিকার করতে এসে তিনি দেখতে পান সেই ঋষি কর্ণের আশ্রম। সেই ঋষি কর্ণের আশ্রমে একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটি হচ্ছে শকুন্তলা। তারপর রাজা দুষ্মন্তের চোখ যায় শকুন্তলার উপর। তখন শকুন্তলাকে দেখে তিনি আর রাজধানীতে ফিরে যান না। রাজা দুষ্মন্ত শকুন্তলার সাথে সাক্ষাৎ হয়। তারা একে অপরের প্রতি ভালোবাসা এবং প্রেমে পরিণত হয় এবং প্রেমে পরিণত হওয়ার পর তাদের গান্ধর্ব মতে বিয়ে হয়। গান্ধর্ব মতে গান্ধর্ব মতে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং রাজা দুষ্মন্ত অপেক্ষা করে যে ঋষি কর্ণ কখন তীর্থ থেকে ফিরে আসবে। এরপর রাজা দুষ্মন্ত যখন অপেক্ষা করে ঋষি কর্ণের জন্য, যে তীর্থ থেকে ফিরে আসলে আমি শকুন্তলাকে নিয়ে রাজধানীতে ফিরে যাবে, কিন্তু ঋষি কর্ণ তীর্থ থেকে না ফেরার জন্য রাজা দুষ্মন্ত
শকুন্তলাকে আশ্রমে একা রেখে তিনি রাজধানীতে ফিরে যান। রাজা দুষ্মন্ত যখন রাজধানীতে ফিরে যান তখন শকুন্তলাকে একটি স্মারক চিহ্ন হিসাবে আংটি দিয়ে গেছিল এবং কথা দিয়ে গিয়েছিল যে তিনি আবার ফিরে আসবেন এবং শকুন্তলাকে নিয়ে যাবেন। কিন্তু রাজা দুষ্মন্ত যে রাজধানীতে ফিরে যান, শকুন্তলা অপেক্ষা করতে থাকেন যে রাজা কখন আসবে আর আমাকে নিয়ে যাবে। কিন্তু রাজা দুষ্মন্ত না নিজে এসেছেন, না কোনো দূত পাঠিয়েছেন শকুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য শকুন্তলা, রাজার চিন্তায় শকুন্তলা মগ্ন। সময় সেই শকুন্তলা মগ্ন অবস্থায় থাকায়, অর্থাৎ চিন্তামগ্ন অবস্থা থাকায় শকুন্তলার কুটিরে একটি ঋষি আসেন। সেই ঋষি হচ্ছে ঋষি দুর্বাসা। সেই ঋষি দুর্বাসা আসলেন, ঋষি দুর্বাসা তাকে ডাকলেন, কিন্তু ঋষি দুর্বাসার কথা শকুন্তলার কিন্তু কোনো সাড়া দিলেন না। এই ভেবে কিন্তু ঋষি দুর্বাসা নিজেকে অপমানিত বোধ করলেন যে আমি এখানে এসে আছি আর শকুন্তলা কোনো কথা বললেন না। তাই ঋষি দুর্বাসা অপমানিত বোধ হওয়ার জন্য ঋষি কিন্তু রেগে গেছে। আর এই রেগে যাওয়ার ফলে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন। কি অভিশাপ দেন? যে ঋষি দুর্বাসা অভিশাপ দেন যে শকুন্তলা, যে সে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি তাকে ভুলে যাবে। এই বলে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন। এরপর এই অভিশাপ দেওয়ার পর শকুন্তলার দুই সখী ছিল, প্রিয়ংবদা আর অনুসূয়া। তার মধ্যে প্রিয়ংবদা বলে যে তিনি তার রাজার কথায় তিনি চিন্তামগ্ন ছিলেন, তাই যেন তার ঋষি দুর্বাসা যেন তাকে ক্ষমা করে দেন। কিন্তু ঋষি দুর্বাসা বলেন, আমি যে অভিশাপ একবার দিয়ে দিয়েছি সেই অভিশাপ আর ফেরত নেওয়া যাবে না। তার জন্য ঋষি দুর্বাসা একটা উপায় বলে যান, কি, যদি সেই ব্যক্তিকে যদি কোনো চিহ্ন দেখাতে পারে শকুন্তলা, তাহলে সেই ব্যক্তি তার কথা মনে পড়বে। এই বলে ঋষি দুর্বাসা চলে যায়। এরপর একদিন ঋষি কর্ণ নিজের তীর্থ থেকে নিজের আশ্রমে ফিরে আসেন। আশ্রমে ফিরে আসার পর সমস্ত ঘটনা জানতে পারেন। সমস্ত ঘটনা জানার পর শকুন্তলাকে রাজা দুষ্মন্তের রাজধানীতে পাঠানোর ব্যবস্থা করেন। শকুন্তলাকে রাজধানীতে পাঠানো হয়। শকুন্তলা রাজধানীতে যায়, সেখানে গিয়ে রাজার সামনে উপস্থিত হয়। কিন্তু রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারে না। পুরো রাজসভায় শকুন্তলা অপমানিত বোধ করেন। এই অপমানিত বোধ হওয়ার ফলে তিনি রাজার কাছ থেকে, অর্থাৎ রাজসভা থেকে চলে আসেন। একদিন কেন তিনি অপমানিত বোধ করলেন? কারণ শকুন্তলা যখন রাস্তা ধরে আসছিলেন, পথ দিয়ে আসছিলেন, তখন সেই শচীতীর্থে স্নান করার সময়, শচীতীর্থে স্নান করে অঞ্জলি দেওয়ার সময় সেই আংটি কিন্তু হারিয়ে ফেলেছিলেন। তাই শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে পারেনি বলে রাজা দুষ্মন্ত কিন্তু চিনতে পারেনি। কারণ ঋষি দুর্বাসার অভিশাপ ছিল, যদি শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে পারেন তাহলেই কিন্তু রাজার তার কথা মনে পড়বে। তাই শকুন্তলা যেহেতু কোনো চিহ্ন দেখাতে পারেনি, তাই রাজা শকুন্তলার কথা মনে পড়েনি। এরপর সেই সহজে তীর্থে যখন খুলে পড়ে যায়, সেই আংটি একটি রুই মাছের পেটে যায়। সেই রুই মাছকে সেই রুই মাছকে ধরে নেয় জেলে। একটি রুই মাছের পেটে যায়। আর একটি জেলে ছিল, সেই জেলের কাজ হচ্ছে যে কি, মাছ ধরা। একদিন একটা জেলে মাছ ধরছিল, তার জালে সেই রুই মাছটি কিন্তু ধরা পড়ে। সেই জেলে রুই মাছটিকে বাড়ি নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কেটে, এবং টুকরো টুকরো করে কাটার পর সেই রুই মাছের পেট থেকে পাওয়া যায় সেই আংটিটি। এবার সেই আংটিতে যেহেতু সোনার ছিল, মুক্তোর বসানো, মণিমুক্ত বসানো, আর রাজার নাম খোদাই করাও ছিল সেই আংটিতে, জেলে সেই মণিমুক্ত অর্থাৎ সোনার আংটিটি নিয়ে বাজারে যায়, অর্থাৎ দোকানে দোকানে যায়, সেখানে গিয়ে বিক্রি করার চেষ্টা করে। কিন্তু যখন জেলে বিক্রি করার চেষ্টা করে, ওই মুহূর্তে কিছু প্রহরী, অর্থাৎ রাজার প্রহরীরা দেখতে পায় এবং সেই জেলেকে কিন্তু ধরে নিয়ে গিয়ে রাজশ্যালকের কাছে উপস্থিত করেন। রাজশ্যালক হচ্ছে রাজ্যের নিরাপত্তার জন্য নিযুক্ত একজন ব্যক্তি, তিনি হচ্ছেন রাজশ্যালক। তো সেই প্রহরীরা রাজশ্যালকের কাছে সে জেলেকে নিয়ে যান। সেখান থেকেই কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের নাটকের শুরু।
এই ছিল ধীবর বৃত্তান্ত নাটকের কিছু পূর্বসূত্র। তাহলে আমরা এবার নাটকটা আমরা দেখে নিই লাইন বাই লাইন। তারপর শেষে কি হচ্ছে, শেষে মিলিত হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা শেষে গিয়ে বলবো। অবশ্যই তোমরা পুরোটা ভিডিওটা দেখবে। ধীবর বৃত্তান্ত কালিদাস। ধীবর কথার অর্থ হচ্ছে জেলে, বৃত্তান্ত কথার অর্থ হচ্ছে বিবরণ, অর্থাৎ জেলের বিবরণ, অর্থাৎ জেলের বৃত্তান্ত। এখানে আমরা কিন্তু একজন জেলের বর্ণনা আমরা কিন্তু এখানে জানতে পারবো। এই ধীবর বৃত্তান্ত নাটকটি লেখা হচ্ছে কালিদাসের, অর্থাৎ মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাটকটি। এই নাটকের উৎস কি হচ্ছে? এই নাটকের উৎস হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। এই নাটকের উৎস কি? অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। আর এই নাটকের বাংলা ভাষায় অনুবাদকের নাম সত্যনারায়ণ চক্রবর্তী। তো বাংলা ভাষায় অনুবাদকের নাম কি? সত্যনারায়ণ চক্রবর্তী। আর এই মূল নাটকের ভাষা হচ্ছে সংস্কৃতি। তো মূল ভাষা কি? মূল ভাষা হচ্ছে সংস্কৃতি। তাহলে আমরা দেখে নিই এই একটি জেলের বৃত্তান্ত। সেই ধীবর অর্থাৎ সেই জেলেকে প্রহরীরা ধরে নিয়ে গেছে রাজশালকের কাছে, পিছনে হাত বাঁধা অবস্থায়। এবার দুই রক্ষী কি বলছে দেখো। দুই রক্ষী বলছে তাড়না করে, ওরে বেটা চোর বল, মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? তাড়না করে অর্থাৎ শাসন করে দুই রক্ষী ধীবর অর্থাৎ জেলেকে শাসন করে বলছে, ওরে বেটা চোর বল, মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি বল। পুরুষ অর্থাৎ ওই ধীবর বা জেলে ভয় পাওয়ার অভিনয় করে বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। তখন প্রথম রক্ষী বলছে, যখন ধীবর বলল যে আমি চুরি করিনি, এই কথা শোনার পর প্রথম রক্ষী বলছে, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? সৎ ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ কথার অর্থ হচ্ছে সৎ চরিত্রবান। যে সৎ চরিত্রবান যদি ব্রাহ্মণ থাকেন তাদেরকে রাজারা কিছু দান করে থাকেন। তো প্রথম রক্ষী ওই কথাটাই বলছে যে তোকে কি সৎ চরিত্রের ব্রাহ্মণ বিবেচনা করে রাজা তোকে কি এটা দান করেছেন? তখন পুরুষ বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন। এই লাইনটা ইম্পর্টেন্ট, দেখে নেবে। আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। তো পুরুষ কি বলছে? যে পুরুষ বলছে আমি একজন জেলে, আমি কোথায় থাকি? অর্থাৎ ধীবর বা জেলে কোথায় থাকে? শক্রাবতারে থাকে। শক্রা বলতে কি? শক্রতীর্থ ঘাট। তখন দ্বিতীয় রক্ষী কি বলছে এবার? বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? বেটা বাটপার অর্থাৎ বাটপার কাদের বলে? যারা চুরি করে অর্থাৎ যারা লুট করে তাদেরকে বলা হয় বেটা বাটপার। তো বাটপার কথার অর্থ কি? যারা লুট করে তাদেরকে বলা হয় বাটপার। তো দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? শ্যালক অর্থাৎ রাজশ্যালক বলছে, কি সূচক, ওকে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। পূর্বাপর বলতে দাও মানে আগে পরে যা আছে সমস্ত কিছু সে জেলেকে বলতে দাও, মাঝখানে তুমি কিছু বলে না বা বাধা দিও না। তখন দুই রক্ষী বলছে, রাজশ্যালককে বলছে, তা আপনি যা আদেশ করেন। এবার সেই দুই রক্ষী ধীবরকে বলছেন, বল কি বলছিলি? এবার পুরুষ বলছে, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। তো পুরুষ অর্থাৎ ধীবর কিভাবে সংসার চালায়? জাল, বড়শি বিভিন্ন উপায়ে কিন্তু মাছ ধরে সংসার চালায়। শ্যালক হেসে বলছেন, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, শ্যালক এই কথাটি বিদ্রূপ করার কারণ কি? কারণ শ্যালক নিজের ক্ষমতা ও পদমর্যাদায় অত্যন্ত দাম্ভিক ছিলেন। তাই তিনি এই দাম্ভিক অবস্থায় থাকার জন্য তিনি এই কথাটি বলেছিলেন পুরুষ অর্থাৎ ধীবরকে। একথা শোনার পর পুরুষ বলছেন, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। অর্থাৎ ধীবর বলছেন, যে পেশা, বৃত্তি কথার অর্থ হচ্ছে কি? পেশা। যে পেশা নিয়ে মানুষ জন্মেছে সেই পেশা কিন্তু নিন্দনীয় হলেও তা কিন্তু পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ অর্থাৎ বেদজ্ঞ কথার অর্থ কি? বেদের জ্ঞান আছে যে,
অর্থাৎ বেদ বিষয়ে যে জ্ঞানী তাকে বলা হয় বেদজ্ঞ। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ ও পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। শ্যালক বলছে তারপর তারপর পুরুষ বলছেন, একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। তো ধীবর বলল যে আংটিটা সে কিভাবে পেয়েছিল। একদিন সে মাছ ধরতে গিয়েছিল, সেই রুই মাছ তিনি ধরেছিলেন এবং সেই রুই মাছটাকে তিনি খন্ড খন্ড করে কেটেছিলেন, আর সেই মাছের মধ্যে অর্থাৎ মাছের পেটের মধ্যে সেই মণিমুক্ত আংটিটা দেখতে পেয়েছিল। সেই আংটিটা বাজারে অর্থাৎ দোকানে বিক্রি করার সময় রাজার প্রহরীরা ধীবরকে ধরে নিয়ে গেছিল। কার কাছে? রাজশ্যালকের কাছে। এবার রাজশ্যালকের কাছে নিয়ে গিয়ে ধীবর বলছেন, আমি তো কিভাবে আংটিটা পেয়েছিলেন সমস্ত কথা কিন্তু আমি খুলে বললাম। এবার আপনারা মারতে হয় মারুন, আর ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। আমি আংটি কিভাবে পেয়েছি তা বললাম। একথা শোনার পর শ্যালক বলছে, জানক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্য গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতে যায়। এরপর জানুক এরপর শ্যালক জানুককে বলছে, এর গা অর্থাৎ ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, নিশ্চয়ই ধীবর কোনো গোসাপ খাওয়া জেলে হবে। গোসাপ কথার অর্থ হচ্ছে 4 পা বিশিষ্ট সরীসৃপ প্রাণী। তবে ধীবর যে আংটি পাওয়ার কথাটি বলল, সেই আংটি পাওয়ার সঠিক কথা বলল না ভুল, সেই তথ্য কিন্তু অনুসন্ধান করে দেখতে হবে এবং তার জন্য রাজবাড়িতে যেতে হবে রাজার কাছে। এবার দুই রক্ষী রাজশ্যালককে বলছে, তবে তাই হোক, চল রে গাঁট কাটা। গাঁট কাটা কথার অর্থ হচ্ছে গাঁট বা কাপড়ের গেরো কেটে টাকা পয়সা চুরি করে যে, অর্থাৎ কাপড়ের গেরো কেটে টাকা পয়সা চুরি করে যে, তাকে গাঁট কাটা বলা হয়। এই বলে সবাই এগিয়ে চললেন। এরপর রাজশ্যালক বলছেন অর্থাৎ শ্যালক বলছেন, সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। রাজশ্যালক কিন্তু মহারাজের কাছে যাওয়ার জন্য প্রস্তুত এবং যাওয়ার আগে সূচককে বলে গেল এই চোরকে যেন সদর দরজায় নিয়ে অপেক্ষা করে। এই আংটিটা কিভাবে পাওয়া গেছে সমস্ত তথ্য মহারাজকে নিবেদন করে জানাবে এবং মহারাজ কি আদেশ দিচ্ছে সেই আদেশ নিয়ে তিনি ফিরবেন। এরপর দুই রক্ষী বলছেন, আপনি প্রবেশ করুন, অর্থাৎ রাজশ্যালককে বলছে আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজের খুশি হওয়ার কথা বলা হয়েছে? যে ধীবরের কাছ থেকে মহারাজের আংটি যে উদ্ধার করা হয়েছে, এই উদ্ধার করার কথা শুনে মহারাজ অর্থাৎ মহারাজকে দুষ্মন্ত খুশি হবেন বলে রক্ষীরা কিন্তু মনে করছেন। এবার রাজশ্যালক বেরিয়ে গেলেন। এবার প্রথম রক্ষী সূচক বলছেন, আমাদের প্রভুর দেখে খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী জানুক বলছে, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। অবসর অর্থাৎ রাজার ছুটি, অর্থাৎ রাজা যে ফাঁক আছে কোন সুযোগ, সেই সুযোগ দেখে কিন্তু রাজার কাছে যাওয়া যাবে, এটা কিন্তু জানক সূচককে বলছে। প্রথম রক্ষী অর্থাৎ সূচক জানুক জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখন নিষ্পিস করছে। অর্থাৎ ধীবরকে মারার আগে তার গলায় ফুলের মালা পরানো হবে, সেই মালা গাঁথতে কিন্তু সূচকের হাত দুটো কি হচ্ছে নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে দিল। পুরুষ বলছে, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী বলছে, তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজশ্যালক প্রবেশ করলো। শ্যালক বলছে, সূচক, এ জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ ধীবর আংটি পাওয়ার ব্যাপারে যা সমস্ত খবর তথ্য দিয়েছিল সমস্ত তথ্য কিন্তু সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক সূচক বলছে, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী জানুক বলছে, এই ছেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ বলছে শ্যালককে প্রণাম করে, প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? এবার
যেহেতু ধীবরকে সারাদিন ধরে বন্দি করে রেখেছিল, তাই ধীবর যাওয়ার আগে শ্যালককে বলছে যে আমার সংসার চলবে কিভাবে। শ্যালক বলছে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন, অর্থাৎ জেলেকে টাকা দিলেন। পুরুষ অর্থাৎ ধীবর শ্যালককে প্রণাম করে গ্রহণ করে এবং প্রভু অনুগৃহীত হলাম। তো প্রভু অনুগৃহীত হলাম অর্থাৎ কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিলেন, যে মহারাজ আংটি ফিরে পেয়েছে, এই আংটি ফিরে পাওয়ার ফলে তার মূল্যের সপরিমাণ টাকা বা অর্থ ধীবরকে দিয়েছে, তার জন্য তিনি কিন্তু ধীবর অনুগৃহীত হয়েছিল। সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। জানুক বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি, পারিতোষিক কথার অর্থ হচ্ছে পুরস্কার বা উপহার, তো যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে সে আংটির রাজার খুব প্রিয় ছিল। অর্থাৎ আংটির পরিমাণের জন্য যত পরিমাণ পারিতোষিক দিয়েছে, সেই পারিতোষিকের মূল্য দেখে কিন্তু তারা বুঝতে পারছে যে সেই আংটিটা কিন্তু খুব রাজার প্রিয় ছিল। শ্যালক বলছে, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। তো শ্যালক কি অনুমান করছে, যে আংটিতে মনে হয় দামি রত্ন বসানো আছে বলেই রাজার কাছে মূল্যবান, তা কিন্তু শ্যালক মনে করছেন না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন, কারণ মহারাজ তো সবসময় গম্ভীর অবস্থায় থাকেন। সেই আংটিটা দেখার পর তিনি বিহ্বল ভাবে সেই আংটির দিকে তাকিয়ে রয়েছে, তাই তিনি অনুমান করতে পেরেছে শ্যালক যে সেই আংটিটা তার কোনো প্রিয়জনের কথা মনে পড়িয়েছে। সূচক বলছে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক বলছে, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসা ভরা দৃষ্টিতে দেখলেন। তো জানুক যখন বলল যে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন, পুরুষ বলছে, জেলে বলছেন, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। অর্থাৎ পারিতোষিক সেই পুরস্কারের অর্ধেক দাম হিসাবে কিন্তু ফুলের দাম হিসাবে দিচ্ছে। জানুক বলছে, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক বলছে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তাহলে শেষে কিন্তু ধীবর শ্যালকের কিন্তু প্রিয় বন্ধু হয়ে গেল। তাহলে শ্যালকের প্রিয় বন্ধুকে, শ্যালকের প্রিয় বন্ধু হচ্ছে ধীবর। এই নাটকটি কেমন লাগলো আলোচনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। শেষে একটা কথা বলি, ওখানে আমরা পূর্বসূত্রতে জেনেছিলাম যে শকুন্তলা দুষ্মন্তর কাছ থেকে রাজসভায় অপমানিত হয়ে তিনি বেরিয়ে গেছিলেন। তারপর সে আংটিটি তার কাছে গেল। ওই সময় কিন্তু শকুন্তলা রাজসভায় উপস্থিত ছিলেন না। তাহলে কি রাজা দুষ্মন্তের সাথে শকুন্তলার কি পুনরায় দেখা হয়েছে বা মিলিত হয়েছে, সেটা আমরা কিন্তু এখন আমরা জানবো। তাহলে পুনর্মিলন কিভাবে হলো সেটা আমরা কিন্তু জানবো। ইতিমধ্যে আমরা কি দেখলাম, যে এক ধীবর মাছ ধরতে গিয়ে একটা মাছের পেট থেকে রাজার আংটিটি কিন্তু উদ্ধার করেছিল, আর সেটি দেখে কিন্তু দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়ে যায়। তখন দুষ্মন্ত শকুন্তলাকে খুঁজতে বেরিয়ে যায়, খুঁজতে বের হন, এবং অনেক খোঁজাখুঁজি করার পর শেষে সিংহের সঙ্গে খেলা করছিল একটি শিশু। সেই শিশুটি হচ্ছেন আর কেউ না, সেই শিশুটি হচ্ছে শকুন্তলার পুত্র, অর্থাৎ তার নাম হচ্ছে ভরত। সেই ভরতের সাথে দুষ্মন্তের দেখা হয় এবং পরে দুষ্মন্ত জানতে পারে যে এই পুত্র সন্তানটি হচ্ছে দুষ্মন্তের পুত্র। এরপর ভরত দুষ্মন্তকে শকুন্তলার কাছে নিয়ে যায়, আবার দুজনের বা উভয়ের মিলন ঘটে। এই বলে নাটকটি শেষ করলাম। কেমন হয়েছে আলোচনা অবশ্যই তোমরা জানাবে।